আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি সমাস মোট 6 প্রকার। তো 6 প্রকারের তোমাদের আলাদা আলাদা পাঠভিত্তিক আলোচনা করে দেওয়া হয়েছে। আর আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে সমাসের অন্য দুটি প্রকারভেদ, মানে এই 6 প্রকারভেদ বাদ দিয়েও অন্য দুটি প্রকারভেদ তথা সমাসের অপ্রধান দুটি সমাস রয়েছে। তো এই অপ্রধান দুটি সমাস নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই অপ্রধান দুটি সমাস নিয়ে প্রশ্ন অবশ্যই 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 আসে। তার মানে এই ক্লাসটা তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসে প্রবেশ করো। আচ্ছা, তো কি বললাম আমি? সমাস হচ্ছে মোট 6 প্রকার। এই 6 প্রকারের বাদ দিয়েও দুটি অপ্রধান সমাস রয়েছে। এই অপ্রধান সমাস দুটি হচ্ছে, একটি নিত্য সমাস এবং অন্যটি হচ্ছে প্রাদি সমাস। আচ্ছা, আমরা প্রথমে চলে আসি নিত্য সমাসের ভিতরে। এই নিত্য সমাস আমাদেরকে অবশ্যই সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ নিত্য সমাস থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি, সম্ভাবনা অনেক অনেক বেশি। নিত্য সমাসের প্রথমে আমি তোমাদের 3টা শব্দ দিব। এই 3টা শব্দ তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং যারা মনে রাখতে পারবে না তাদের জন্য ছোট্ট একটা লাইন আকারে আমি দিচ্ছি। আমরা বিরানব্বই জন কাল সাপের কবলে পড়লাম। এটা মনে রাখবা তোমরা, আমরা 92 জন কাল সাপের কবলে পড়লাম। ধরো যে তোমরা 92 জন বন্ধু বান্ধব মিলে কোথাও একটা ঘুরতে গেছো। ধরো যে বড় একটা বনে ঘুরতে গেছো, তো ঘুরতে যাওয়ার পর হঠাৎ করে তোমরা ওই বনের ভিতরে বিশাল একটা কাল সাপের সামনাসামনি হয়েছো। তো এই ঘটনাটাকে জাস্ট তোমরা চিন্তা করবা, তাহলেই তোমাদের এই লাইনটা আশা করি মনে চলে আসবে। তাহলে এখান থেকে নিত্য সমাসের 3টা সমাস আমরা পাই। একটা হচ্ছে আমরা, একটা হচ্ছে 92, আর একটা হচ্ছে কাল সাপ। এই 3টা সমাস আমরা মনে রাখবো। তো এদের একটু ব্যাসবাক্য আমরা দেখি। আমরা, আমি, তুমি ও সে। আমরা শব্দের ব্যাসবাক্য হচ্ছে আমি, তুমি ও সে। মনে রাখবা এটি আবার বহুপদী দ্বন্দ্ব এরও অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা এই সমাসটা বহুপদী দ্বন্দ্ব সমাসেরও অন্তর্ভুক্ত, আবার এটি নিত্য সমাসেরও অন্তর্ভুক্ত। তবে তোমাদের আমি ম্যাক্সিমাম টাইম তোমাদের বলবো যে তোমাদের যদি অপশনে কখনো দেওয়া থাকে যে আমরা এই শব্দের ব্যাসবাক্য কি এবং এটি কোন সমাস, তাহলে যদি এখানে বহুপদী দ্বন্দ্বও থাকে, আবার যদি থাকে নিত্য সমাস, তো তোমরা সব সময়ের জন্য উত্তর দিবা নিত্য সমাস। তবে কেউ যদি বহুপদী দ্বন্দ্ব দাও, আশা করি তারও ভুল হবে না। বুঝা গেছে? এবার আসি 92, এর ব্যাসবাক্য হচ্ছে 2 এবং 90। এরপরে কাল সাপ, কাল সাপের ব্যাসবাক্য হচ্ছে কাল। এই কাল হচ্ছে জুম, অর্থাৎ মৃত্যুর দেবতা। এই জুম বা কাল তুল্য সাপ, অথবা এর আরো একটা ব্যাসবাক্য নির্ণয় করা যায় কালো বর্ণের সাপ। তো তোমরা এইটুকু নোট করে নিবা এবং মনে রাখবা যে নিত্য সমাসের 1, 2, 3 এই 3টা হচ্ছে উদাহরণ, যেটা ব্যতিক্রম, মানে নিয়মের মধ্যে পড়ে না। তো নিয়ম হচ্ছে মোট 2টা নিয়মের ভিতরে আমরা একটু চলে যাই।
আচ্ছা চলে আসি সমস্ত পদের শেষে, সমস্ত পদের শেষে অর্থাৎ কি হবে পরপদে, তার মানে সমস্ত পদের শেষে বা পরপদে যদি অন্তর থাকে তবে তা নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে। কি বললাম আমি? সমস্ত পদের শেষে অর্থাৎ পরপদে যদি আমরা কি পাই? অন্তর পাই, তাহলে এটা কোন সমাসের অন্তর্ভুক্ত হবে? নিঃসন্দেহে নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে। যেমন যদি বলি নামান্তর, এই শব্দটাকে তোমরা একটু খেয়াল করে দেখি। নামান্তর এর পূর্বপদ কি হবে? নাম, এবং পরপদ কি হবে? অন্তর। এটা পূর্বপদ, এটা পরপদ। তার মানে এই শব্দের ভিতরে আমরা কি পরপদে অন্তর পাইছি কিনা? অন্তর পাইছি। যেহেতু অন্তর পাইছি, এই সমাসটা নিঃসন্দেহে নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে। নামান্তরের ব্যাস বাক্য হচ্ছে অন্য নাম। এবার যদি আমি বলি গ্রামান্তর, খেয়াল করে এই গ্রামান্তরের ভিতরে এখানেও পরপদে অন্তর আছে। এর ব্যাস বাক্য হচ্ছে অন্য গ্রাম। ব্যতিক্রম, কার ব্যতিক্রম? এই যে এর হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ পরপদে অন্তর থাকা সত্ত্বেও, পরপদে অন্তর থাকা সত্ত্বেও কি হবে না? নিত্য সমাসের অন্তর্ভুক্ত। শুধুমাত্র একটা উদাহরণ, যে উদাহরণটাতে পরপদে অন্তর রয়েছে, অন্তর থাকা সত্ত্বেও নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে না। তো এই একটা অবশ্যই তোমরা মাথায় রাখবা। বাদ বাকি যতগুলো সমাসের শেষে তোমরা অন্তর পাবা, সেই সব ততগুলো সমাসে হবে নিত্য সমাসের অন্তর্ভুক্ত। যেমন তেপান্তর, শুধুমাত্র এই একটা, যেটা পরপদে অন্তর, পরপদে কি আছে? অন্তর আছে। এই অন্তর থাকা সত্ত্বেও এটা নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে না, এটা অন্য সমাস হবে। তো আমি তোমাদেরকে মনে করাই দিই, এই তে মানে কি? 3, বা একটা সংখ্যা বোঝাচ্ছে কিনা? সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ পূর্বপদ যদি সংখ্যা বোঝায়, তাহলে আমরা বলছিলাম কি যে এটা কোন সমাসের অন্তর্ভুক্ত হবে? বলো। এটা অবশ্যই দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত হবে। তেপান্তর অর্থাৎ পূর্বপদ, তেপান্তরের তে পূর্বপদ সংখ্যা, আর পরপদে যতই অন্তর থাক না কেন, এই নিয়মের ভিতরে যতই পড়ুক না কেন, কারণ আমরা জানি পূর্বপদে যখন সংখ্যা চলে আসছে তখন এটা কার অন্তর্ভুক্ত হয়ে যায়? এটা দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত হয়ে যায়। অর্থাৎ তেপান্তর, তে বা 3 প্রান্তের সমাহার, এটা দ্বিগু সমাস। তোমরা শুধুমাত্র এই একটাই মনে রাখবা যে প্রথম নিয়মের ভিতরে কি বললাম? সমস্ত পদের শেষে যদি অন্তর থাকে, তাহলে কি হবে? যতগুলা উদাহরণ পাবো সবগুলা উদাহরণে নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে। একটা মাত্র উদাহরণ ব্যতিক্রম, সেটা আছে তেপান্তর। এই তেপান্তরে অন্তর থাকা সত্ত্বেও এটা দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত হবে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই তেপান্তরে পূর্বপদ হচ্ছে সংখ্যা, আর পূর্বপদ যদি সংখ্যা হয় তাহলে আমরা পড়ছিলাম কি যে এটা দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ তেপান্তর তে বা 3 প্রান্তের সমাহার। এটা গেল আমাদের 2 নাম্বার। এবার তৃতীয় নাম্বারটা একটু মনে রাখতে হবে, যেটারও সমস্ত পদের শেষে, সমস্ত পদের শেষে যদি মাত্র থাকে, তবে তা কার অন্তর্ভুক্ত হবে? নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে। যেমন এখন যদি বলি আমি দর্শন মাত্র, কি বললাম? দর্শন মাত্র। তো খেয়াল করো, এই দর্শন মাত্রের মধ্যে মাত্র পরপদ, পরপদে কি আছে? মাত্র আছে না? যেহেতু মাত্র আছে, তাহলে এটা কার অন্তর্ভুক্ত হবে? নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে। দর্শন মাত্রের ব্যাস বাক্য হচ্ছে কেবল দর্শন। এবার যদি বলি আমি নাম মাত্র, নাম মাত্র, তাহলে কি হবে? কেবল নাম।
তো এরও একটা ব্যতিক্রম আছে, এটাও আমাদেরকে অবশ্যই মাথাতে মনে রাখতে হবে। ব্যতিক্রম হচ্ছে অতি মাত্র। এই অতিমাত্রার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এর ক্ষেত্রেও পরপদের মাত্র আছে। এই মাত্র থাকা সত্ত্বেও এটা নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে না। কেন হবে না একটু খেয়াল করো। এর ক্ষেত্রে মাত্র থাকা সত্ত্বেও পূর্বপদ, এই পূর্বপদ আমরা দেখতে পাচ্ছি পূর্বপদে উপসর্গ আছে, অতএব যেহেতু পূর্বপদ উপসর্গ থাকে অতএব এটি অব্যয়ীভাবের অন্তর্ভুক্ত হবে। অব্যয়ীভাব এর অন্তর্ভুক্ত হবে। তার মানে অব্যয়ীভাব সমাসের ক্লাসটা দেখলেই তোমাদের এই বিষয়টা বেশি পরিষ্কার হয়ে যাবে। তো খেয়াল করো, এই অতিমাত্রার ভিতরে আমি কি বললাম, পূর্বপদে যেহেতু অতিমাত্রার পূর্বপদ উপসর্গ আছে, একটা অতি হচ্ছে উপসর্গ। অতি কোন উপসর্গ? অতি, অপি, অধি, অভি। এই উপসর্গগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। তার মানে যেহেতু পূর্বপদ উপসর্গ অতএব এটি কার অন্তর্ভুক্ত হবে? অব্যয়ীভাব সমাসের অন্তর্ভুক্ত হবে। অতিমাত্রা এর ব্যাস বাক্য হচ্ছে মাত্রাকে অতিক্রান্ত, এটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। তো নিত্য সমাস আমাদের এতটুকুই বিষয় ছিল। তোমরা যদি এই একটা মাত্র ব্যতিক্রম মনে রাখতে পারো, আর বাদ বাকি তোমাদের যত সমস্ত পদের শেষে অর্থাৎ পরপদে যতগুলো তোমরা মাত্র পাবা সবগুলাই হবে নিত্য সমাসের অন্তর্ভুক্ত। একটাই মাত্র ব্যতিক্রম, সেটা হচ্ছে অতিমাত্র। তাহলে আমরা একটু ক্লাসটাকে আবার একটু শুরু থেকে বলি। কি বলছিলাম আমি? যে নিত্য সমাসের নিয়ম, দুইটা নিয়মের মধ্যে প্রথম নিয়ম কি ছিল? সমস্ত পদের শেষে যদি অন্তর থাকে, কি থাকে? অন্তর থাকে, তাহলে সবগুলাই কার অন্তর্ভুক্ত হবে? নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে। কিন্তু সমস্ত পদের শেষে অন্তর থাকা সত্ত্বেও শুধুমাত্র একটাই উদাহরণ যেটা নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে না। এটা কি বলছিলাম আমি? তেপান্তর। এটা কোন সমাসের? দ্বিগু সমাসের। কারণ কি? তেপান্তরের ভিতরে আমরা দেখতেছি অন্তর থাকা সত্ত্বেও পূর্বপদে কি ছিল? মানে 3 একটা সংখ্যা, যেহেতু সংখ্যা ছিল তাই এটা কার অন্তর্ভুক্ত? দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত। দ্বিতীয় নম্বর নিয়মটা হচ্ছে সমস্ত পদের শেষে অর্থাৎ পরপদে যদি মাত্র থাকে তাহলে কি হবে? নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে। যেমন দর্শন মাত্র, কেবল দর্শন। এখানে সমস্ত পদের শেষে কি মাত্র আছে না? মাত্র আছে, যেহেতু মাত্র আছে তাহলে এটা কার অন্তর্ভুক্ত হবে? নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে। শুধুমাত্র একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে অতিমাত্র। এই অতিমাত্রতে এটা কি হবে? এটা নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে না, হবে কার? অব্যয়ীভাব সমাসের। কেননা তোমাদের এখানে আমি ছোট্ট আকারে লিখে নিছি, তবে এটা যাদের বুঝতে সমস্যা হবে তোমরা অব্যয়ীভাব ক্লাসটা দেখে নিবে, তাহলে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো এই দুইটা নিয়ম ছাড়া অর্থাৎ সমস্ত পদের শেষে বা পরপদে অন্তর বা মাত্র না থাকা সত্ত্বেও এই 3টা উদাহরণ নিত্য সমাসের অন্তর্ভুক্ত হয়। 3টা উদাহরণ আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। 3টা উদাহরণ কি? আমরা, 92 এবং কাল 7। তো আজকের মতো নিত্য সমাস এতটুকুই। আর তোমরা অবশ্যই ক্লাসটাকে ভালো মতো দেখবা, উপভোগ করবা। আর যদি তোমাদের এরকম সহজভাবে উপস্থাপনমূলক ক্লাসগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।